ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সুপার ক্লাস। আজ তোমাদের আলোচনার বিষয় ক্লাস 11-এর ফিলোসফি নিয়ে বেশ কিছু এমসিকিউ আজ তোমাদের আলোচনা হবে। ক্লাস 11-এর ফিলোসফির দর্শন থেকে সেকেন্ড ইউনিট এর বেশ কিছু এমসিকিউ আজ তোমাদের আলোচনা হবে। এর আগে তোমাদের ফার্স্ট ইউনিট থেকে বেশ কিছু এমসিকিউ আমরা আলোচনা করে ফেলেছি। আজ তোমাদের সেকেন্ড ইউনিট থেকে বেশ কিছু এমসিকিউ, আজকে মিনিমাম 50টা মতো এমসিকিউ আজ আমরা আলোচনা করব। তোমাদের সেকেন্ড ইউনিট থেকে যে সিলেবাসটা আছে বা সেকেন্ড ইউনিট থেকে তোমাদের যে জিনিসগুলো আসবে সেগুলি হলো, এখান থেকে তোমাদের দেখতে হবে দর্শনের স্বরূপ ও শাখাসমূহ। সেকেন্ড ইউনিটে তোমাদের আছে দর্শনের স্বরূপ এবং শাখাসমূহ, জ্ঞানের উৎস। তাছাড়া অভিজ্ঞতাবাদ সম্বন্ধে আসবে লক, বার্কলে অ্যান্ড হিউম। অভিজ্ঞতাবাদ থেকে আসছে তোমাদের লক, বার্কলে আর হিউম। তাছাড়া বুদ্ধিবাদ থেকে আসবে তোমাদের ডেকার্ত, স্পিনোজা আর লাইবনিজ। এদের সম্বন্ধে তোমাদের পড়তে হবে। ওকে, পেয়ে যাবে। তাহলে চলো, আজ আমরা দর্শনের সেকেন্ড ইউনিট থেকে বেশ কিছু এমসিকিউ নিয়ে আজ আলোচনা করে যাও। ওকে, তাহলে তার আগে বলে রাখি, আজ আমাদের যেটা সম্বন্ধে আলোচনা করব সেকেন্ড ইউনিট, সেটা হলো দর্শনের স্বরূপ এবং শাখাসমূহ। এখান থেকে আজ বেশ কিছু আমরা এমসিকিউ আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন, বিস্ময় দর্শনের জনক কে বলেছে? এখানে অপশন দেওয়া আছে, দেখে নাও। প্লেটো, অ্যারিস্টটল, স্পিনোজা না প্লেটো? এখানে হবে প্লেটো। কে না বিস্ময় দর্শনের জনক কে বলেছিলেন? প্লেটো। দর্শন হলো বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ একটি জ্ঞান। দর্শন হলো বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ একটি জ্ঞান। এটি কার মত? এটি কে বলেছেন? কান্ট বলেছে, স্পিনোজার বলেছে, ডেকার্ত বলেছে না প্লেটো বলেছে? অবশ্যই হবে স্পেন্সার। তোমাদের ভারতীয় দর্শনে এমন টাইপ কোশ্চেন আসে না, সেখান থেকে সম্পূর্ণ আলাদা টাইপ কোশ্চেন আসে। এখান থেকে তোমাদের যেমন কোশ্চেন আসবে যেগুলি একটা মত দিয়ে দেবে, সেই মতটি কে বলেছেন এবং কার মত, এটি এমন টাইপ কোশ্চেন তোমাদের এখান থেকে আসতে পারে। তাই একটু প্রত্যেকটা লাইন খুঁটানাটা একটু দেখে রাখবে। যুক্তিবিদ্যা আলোচ্য বিষয়গুলি হলো জ্ঞান, অনুমান, সমাজ না পরম তত্ত্ব? অনুমান যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। যুক্তিবিদ্যা কি নিয়ে আমাদের আলোচনা করে? অবভিয়াসলি আমাদের অনুমান সম্বন্ধে আলোচনা করে। নেক্সট, অধিবিদ্যা সম্ভব নয়, এই কথা কে বলেন? বলেন ডেকার্ত, স্পিনোজা, হিউম, এয়ার না হিউম? অবভিয়াসলি হিউম হবে। আমি এখান থেকে আর অপশনগুলো বলবো না, আমি সরাসরি অ্যান্সারে ঢুকে যাব, তোমরা একটু অপশনগুলো দেখে রাখবে। নেক্সট, ফিলোজফার কথার সর্বপ্রথম কে ব্যবহার করেন? পিথাগোরাস। পিথাগোরাসে তোমরা এর আগে হয়তো অনেকে উপপাদ্য করেছো, ম্যাথের মধ্যে তোমরা পিথাগোরাস পেয়েছো এবং তার নাম হয়তো তোমরা জেনেছো। উনি একজন দার্শনিক, উনি পিথাগোরাস, এবং সেই কিন্তু এই ফিলোজফার, অর্থাৎ ফিলোজফার কাদেরকে বলেন না? যারা দার্শনিক, অর্থাৎ যারা কিন্তু ফিলোজফি লিখেন তাদেরকে আমরা ফিলোজফার বলি। যারা ইতিহাস লেখেন তাদেরকে আমরা তাদের কি বলে থাকি? ঐতিহাসিক বলে থাকি। তাছাড়া যারা ফিলোজফি লিখছে তাদেরকে আমরা কি বলছি? ফিলোজফার বলছি। যারা সংস্কৃত লিখছে তাদের সাংস্কৃতিক বলছি। অবভিয়াসলি এমন টাইপের নামকরণ আমরা হয়ে থাকে অনেক সময়। তো পিথাগোরাস কিন্তু এই ফিলোজফার শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেন। নেক্সট, মেটাফিজিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অ্যারিস্টটল। এখানে মেটাফিজিক্স বলতে অধিবিদ্যা। এই অধিবিদ্যা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অ্যারিস্টটল। নেক্সট, আমি চিন্তা করি অতএব আমি আছি, এই কথা কে বলেন? ডেকার্ত। তুমি দেখতেই পাচ্ছ এখান থেকে তোমরা যে বেশ কিছু আমরা কোশ্চেনের আগে আলোচনা করলাম, তো সব কোশ্চেনগুলি কিন্তু কে বলেন মত প্রকাশ করছে, বারবার করে মত প্রকাশ করছে যে ইনি কে বলেছেন কথাটি, উনি কি বলেছেন কথাটি, এমন টাইপ কোশ্চেন তোমাদের বেশিরভাগ কোশ্চেনটা আসে। তাই তোমরা পারলে এই ধরনের কোশ্চেনগুলো একটু ভালো করে নজর দেবে। ওকে, আমি চিন্তা করি অতএব আমি আছি, এই কথা কে বলেন? ডেকার্ত। আমি পারলে নেক্সট ভিডিও তোমাদের একটা আগে তোমাদের সেকেন্ড ইউনিটটা সম্পূর্ণ করে দিই, তারপরে একটা তোমাদের এরকম টাইপের কোশ্চেন তোমাদের একটা এমসিকিউ আলোচনা ভিডিও বানিয়ে দেবো, যেখানে তোমাদের সমস্ত দার্শনিকদের কী মত আছে বা কে কোন কথাগুলো বলেছেন, সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি একটা আলোচনা করে দেবো সেখানে। তাহলে তোমাদের কী হবে, আর একটু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমি চিন্তা করি অতএব আমি আছি, এই কথা কে বলেন? ডেকার্ত বলেন। নেক্সট, সংশয় থেকে দর্শনের উৎপত্তি। অর্থাৎ সংশয় বলতে আমরা আমাদের মনের মধ্যে যে চিন্তা,
সংশয় জন্মাচ্ছে, তার থেকে কিন্তু দর্শনের উৎপত্তি। তাহলে দর্শন বলতে আমরা কী জেনেছিলাম? দর্শন হলো তত্ত্বজ্ঞান। দর্শন কখনো আমাদের চিন্তা হয় না। তাহলে সংশয় যেখানে কোনো কিছু চিন্তা হবে তখনই কিন্তু আমাদের দার্শনিক অর্থাৎ ফিলোসফি কিন্তু বিষয়টি সম্পূর্ণ চলে আসে। তত্ত্বজ্ঞান আমাদের জ্ঞান দরকার হয়। তাই এই কথাটি কে বলেন? অবভিয়াসলি হবে কিন্তু আমাদের অ্যারিস্টটল। বিস্ময় থেকে দর্শনের উৎপত্তি কে বলেন? প্লেটো। এখানে আগে বলে রাখি, প্লেটো আর অ্যারিস্টটল সম্বন্ধ একটু আলাদা। প্লেটো যেটা বলেছেন তার দর্শন কি, অ্যারিস্টটল কিন্তু তার উল্টোটা বলে থাকেন সবসময়। তো বিস্ময় থেকে দর্শনের উৎপত্তি কথাটা কে বলেন? না প্লেটো। দর্শন হলো সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান। দর্শন হলো সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান। কথাটি কে বলেছেন? হারবার্ট স্পেন্সার। দর্শন হলো সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান। কথাটি কে বলেন? হারবার্ট স্পেন্সার। নেক্সট, অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছেন। অধিবিদ্যাকে আমরা বলতে কোনটাকে বুঝলাম? মেটাফিজিক্স। তাহলে মেটাফিজিক্সকে কিন্তু অ্যারিস্টটল প্রথম কিন্তু একে দর্শন বলে আখ্যা দিয়েছেন, যে মেটাফিজিক্সই প্রথম দর্শন। ওকে, সেটা কে বলেছেন? অ্যারিস্টটল। বিস্ময় দর্শনের জনক কাকে বলা হয়? প্লেটোকে। একটু আগে আমরা আলোচনা করলাম সংশয় থেকে দর্শন উৎপত্তি কে বলেছিলেন? অ্যারিস্টটল। বিস্ময় থেকে দর্শন উৎপত্তি কে বলেছেন? না প্লেটো। তাহলে বিস্ময় দর্শনের জনক কাকে বলা হয়? অবশ্যই হবে কিন্তু প্লেটো। পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? ডেকার্তকে। ডেকার্তকে কেন পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় আগে পরেই কোশ্চেনে আমরা আলোচনা করব। তবে পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? ডেকার্তকে। আধুনিক দর্শনের জনক কাকে বলা হয়? ডেকার্তকে। তাহলে দেখো তো এখানে যে পাশ্চাত্য দর্শনের জনক ডেকার্তকে বলছে, আবার আধুনিক দর্শনের জনক ডেকার্তকে বলছে। এর কারণ কি? এর কারণ হলো যে আমাদের পাশ্চাত্য দর্শন বাদ দিলাম, দর্শন বলছি প্রত্যেক দর্শন। এখানে কোনো রকম কিন্তু আমরা একটা শ্রেণী নিয়ে আলোচনা করছি না, না আলোচনা করছি ভারতীয় দর্শন না পাশ্চাত্য দর্শন, আমি সম্পূর্ণ দর্শন নিয়ে আলোচনা করছি। দেখো, আজ থেকে প্রায় প্রাচীন এবং মধ্যযুগে বেশ কিছু দার্শনিকগণ যে দর্শন শাস্ত্রগুলিকে আলোচনা করেছেন এবং যে দর্শন নিয়ে তারা লেখালেখি করেছিলেন, সেই সমস্ত দর্শনগুলি হলো কিন্তু কুসংস্কারে ভরা। সকল দর্শন হলো কিন্তু কুসংস্কারে ভরা। তাই ডেকার্ত চেয়েছিলেন যে এই যে ভণ্ড যে সমস্ত দার্শনিকরা আছে, যারা কিন্তু নিজের ভণ্ড মত কিন্তু প্রকাশ করেছেন ভারতীয় দর্শনে বা পাশ্চাত্য দর্শনে, সেটাকে কিন্তু তিনি খণ্ডন করে নিজের আধিপত্য বা নিজের একটা কিন্তু মত প্রকাশ করতে চেয়েছিলেন। ডেকার্ত ছিলেন একজন গণিতজ্ঞ, তার পাশাপাশি তিনি কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে তিনি কিন্তু দর্শন সম্বন্ধে কিন্তু শিক্ষা লাভ করেন। ইনি একজন গণিতজ্ঞ হয়েও কিন্তু তিনি গণিতকে কিন্তু সম্মান দেননি, অর্থাৎ গণিতকে তিনি কিন্তু গণিতকেই তিনি কিন্তু সন্দেহ করেছিলেন যে গণিতও কিন্তু ঠিকমতো আমাদের সঠিক জ্ঞান দিচ্ছে না। এর আরও অনেক বড় বিষয় আছে, সেখানে তোমাদের পরে ক্লাস পেলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে আলোচনা করব। এখানে শুধু এইটুকু জেনে রাখবে যে আধুনিক দর্শনের জনক বলা হয় ডেকার্তকে, কারণ আগের যে প্রাচীন দর্শনগুলো ছিল সেই দর্শনগুলোকে তিনি খণ্ডন করে তিনি নিজের একটা দর্শন প্রতিষ্ঠা করলেন, তাই তাকে বলা হয়েছে আধুনিক দর্শন। অর্থাৎ আমরা যুগ বলতে আমরা দুটো যুগ জানতে পারছি, একটা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তাহলে প্রাচীন যুগ আর মধ্যযুগে যে সমস্ত দর্শন শাস্ত্রগুলো উৎপন্ন হয়েছিল সেগুলো তিনি খণ্ডন করলেন আর নিজের একটি কিন্তু দর্শন প্রতিষ্ঠা করলেন, যেটাকে আমরা আধুনিক যুগ বলছি। কে প্রতিষ্ঠা করেছিলেন? ডেকার্ত। তাই ডেকার্তকে আধুনিক দর্শনের জনক বলা হয়। নেক্সট, অধিবিদ্যা অর্থহীন। অধিবিদ্যা আমরা কাকে বললাম? না মেটাফিজিক্সকে। সেই মেটাফিজিক্সকে অধিবিদ্যা বলছে। অধিবিদ্যা অর্থহীন, তার কোনো অর্থ নেই। কে বলেছেন? এয়ার বলেছেন। নেক্সট, যা সত্তা তাই বৌদ্ধিক এবং যা বৌদ্ধিক তাই সত্তা। উক্তিটি কার? হ্যাগেল। যা সত্তা তাই বৌদ্ধিক এবং যা বৌদ্ধিক তাই সত্তা। কে বলেন? হ্যাগেল। ফিলোসফি শব্দটি উৎপত্তি হয়েছে কোন দুটি শব্দ থেকে? এই কোশ্চেনটা আমরা এর আগেও আলোচনা করেছি ভারতীয় দর্শনে, যে ফিলোসফি দুটো শব্দ উৎপন্ন হয়েছিল, সেটা হলো কিন্তু ফিলোস অ্যান্ড সোফিয়া থেকে। অর্থাৎ আমরা বলেছিলাম যে জ্ঞানের প্রতি অনুরাগ। ওকে, নেক্সট, দর্শন হলো বিজ্ঞানের বিজ্ঞান, সর্বোত্তম বিজ্ঞান। কে বলেছেন? কং। এখানে বলে রাখি যে যেখানে বিজ্ঞান চলে না সেখানে দর্শনের উৎপত্তি হয়। এটা কোথায় আছে? দর্শনটা অনেকটাই কিন্তু বিজ্ঞানের ছাপ নেওয়া আছে, অর্থাৎ বিজ্ঞান যেখানে চলে না সেখানে দর্শন কিন্তু শুরু হয়। ওকে, যেখানটা কিন্তু বিজ্ঞান পারে না সেটা দর্শন শুরু হয়। তো সেটাই বলেছে যে বিজ্ঞানের বিজ্ঞান, সর্বোত্তম বিজ্ঞান। কে বলেছেন? কং।
কারণ এখনকার যে সমস্ত বড় বড় যে দার্শনিকগণ আছে বা বড় বড় বৈজ্ঞানিকরা আছে, সেই বৈজ্ঞানিকরা এখনকার বিজ্ঞান হিসেবে কিন্তু পরিচয় পাচ্ছে। কিন্তু আগেকার দর্শনশাস্ত্র দেখতে গেলে যে আগেকার বড় বড় সাংস্কৃতিকরা, বড় বড় পণ্ডিতরা, বড় বড় মহান ঋষিরা তারাই কিন্তু দর্শনশাস্ত্র পরিচালনা করতেন এবং তাদের মধ্যে নানান অজানা কথা কিন্তু তারা জানতো। আর এখনকার বৈজ্ঞানিকরা কী করে? অজানা কথাকে জানে না। তাহলে এর আগে আমরা বলতে গেলে বিজ্ঞান থেকে প্রথম উৎপত্তি হয়েছে দর্শনশাস্ত্র। তাই বিজ্ঞান কাকে বলবো আমরা? আমরা কোংকে বলবো। অর্থাৎ এই কথাটা উৎপত্তি বলেছেন। দর্শন হলো বিচারমূলক শাস্ত্র। এই কথা কে বলেন? কান্ট। দর্শন হলো বিচারমূলক শাস্ত্র। আমাদের দর্শনটা কি হয়? বিভিন্ন বিচার বিবেচনার মধ্যে এগোতে হয়। তাই বিচারমূলক শাস্ত্রটা একটা। তাই এটা কে বলেছেন? কান্ট বলেছেন। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? নীতিবিদ্যার আলোচ্য বিষয় হলো মানুষের আচরণ। নীতিবিদ্যা আমাদের কি দেয়? না মানুষও যেমন আচরণ করবে সেই সম্পর্কে কিন্তু নীতিবিদ্যা লেখা থাকে। তাহলে নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি হবে? না মানুষের আচরণ। সমাজ দর্শন কি নিয়ে আলোচনা করে? সমাজ দর্শন অবশ্যই সমাজ নিয়ে আলোচনা করবে। তার বেশি তো বাইরে কিছু আলোচনা করবে না। তাহলে আমাদের সমাজে যে ঘটনাগুলো ঘটছে এবং আমাদের সমাজে যে সমস্ত দর্শন রয়েছে সেগুলি যে দর্শন আলোচনা করা হয় সেটাগুলো কিন্তু আমরা বলে থাকি সমাজ দর্শন। জ্ঞানের উৎস ও বৈধতা নিয়ে আলোচনা করে কে? জ্ঞানবিদ্যা। দেখো আগে আমরা আলোচনা করলাম যে সমাজবিদ্যা নিয়ে আলোচনা করে কোন দর্শন? সমাজ দর্শন। এখানে জ্ঞানের উৎস বা জ্ঞান দর্শন নিয়ে আলোচনা করবে কে? না জ্ঞানবিদ্যা। জ্ঞান সম্বন্ধে আলোচনা করবে জ্ঞানবিদ্যা। দেখো একটা কোশ্চেন আমরা একটু ভালো করে নজর দাও, দেখো সব কোশ্চেন তোমাদের পারা উচিত, কারণ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইজিলি দেওয়া আছে। একটু পড়লে মোটামুটি তোমাদের মাইন্ডে সেট হয়ে যাবে। সেটা একটু বুঝে পড়ো। গ্রিক শব্দ সোফিয়া কথাটির অর্থ কী? এর আগেও প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে অনেকটা কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। এর আগেও আমি একটু আগেই আলোচনা করলাম যে আমরা জানি যে ফিলোসফি শব্দটি দুটি ভাগ করলে আমরা পাই ফিলো এবং সোফিয়া, যেখানে আমরা সোফিয়া বলতে আমরা বুঝি জ্ঞান, আর ফিলো শব্দে বলতে হয় থেকে অনুরাগ। তাহলে জ্ঞানের প্রতি অনুরাগ আমরা বলে থাকি, তাহলে সোফিয়া শব্দের অর্থ হলো কিন্তু জ্ঞান। দর্শন হলো ভাষায় সমালোচনা। উক্তিটি কে বলেন? এয়ার। দর্শন হলো ভাষার সমালোচনা। উক্তিটি করেন কে? এয়ার। ফিলোস, আবার দেখো এই কোশ্চেনটা আবার ঘুরিয়ে দিয়েছে যে ফিলোস কথাটির অর্থ কি? অনুরাগ। নেক্সট, সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। কোশ্চেনটা আবার ঘুরিয়ে দিয়েছে। ড্যাশ মতে অধিবিদ্যা অর্থহীন যৌক্তিক দৃষ্টিবাদীদের, অর্থাৎ যারা যৌক্তিক দৃষ্টিবাদী বা যৌক্তিক মতবাদ নিয়ে আলোচনা করেন তাদের মতে কিন্তু অধিবিদ্যা অর্থহীন। অধিবিদ্যা তাদের মতে কোনো কিছুই নয়। নেক্সট, ড্যাশ মানুষের আচরণে ভালো মন্দ বিচার করে। কোনটা? মানুষের আচরণে তার ভালো মন্দের বিচার করে। আমরা বললাম যে মানুষের আচরণ নিয়ে আলোচনা করা হয় কোন বিদ্যায়? নীতিবিদ্যাতে। নীতিবিদ্যাতে মানুষের আচরণ নিয়ে আলোচনা করা হয়। তাহলে মানুষের আচরণ যদি নীতিবিদ্যা আলোচনা করে তাহলে মানুষের ভালো মন্দ তো অবশ্যই আমাদের আচরণের মধ্যে পড়ছে। তাহলে ভালো মন্দ নিয়ে আলোচনা করবে কোথায়? আমাদের নীতিবিদ্যা। অবভিয়াসলি নীতিবিদ্যা হবে। তার আগে দেখে রাখো সমাজবিদ্যা যেখানে আছে, সমাজবিদ্যা সমাজ নিয়ে আলোচনা করবে। নীতিবিদ্যা আমাদের মানুষের যে নৈতিক দিকগুলি, অর্থাৎ ভালো মন্দ, তার যে এই দিকগুলো আলোচনা করবে। তর্কবিদ্যা তর্ক নিয়ে আলোচনা করবে, বিভিন্ন তর্কবিদ্যা বা তর্ক সম্বন্ধ জ্ঞানগুলো আলোচনা করবে, যেগুলো যুক্তি সম্পূর্ণ জ্ঞান। তর্ক বলতে আমরা যুক্তিকে প্রথমে আমাদের মাইন্ডে আসে। আর অধিবিদ্যা সবসময় মেটাফিজিক্স, যা কিন্তু অধি সম্বন্ধে আলোচনা করবে। তাহলে নীতিবিদ্যা অবশ্যই হবে আমাদের ভালো মন্দ, মানে আমাদের মানুষের আচরণ নিয়ে আলোচনা করা হয়। নেক্সট, জ্ঞানবিদ্যা ড্যাশ সম্পর্কীয় প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে। জ্ঞানবিদ্যা আমাদের কোন প্রশ্ন নিয়ে আলোচনা করে? জ্ঞানবিদ্যাতে কী লেখা থাকবে? কোনো সমাজ নিয়ে আলোচনা করবে না নিশ্চয়ই, আর মানুষের আচার নিয়ে আলোচনা করবে না। সেই বিদ্যা নিয়ে কী নিয়ে আলোচনা করবে? জ্ঞানবিদ্যা জ্ঞান নিয়ে আলোচনা করবে। জ্ঞানবিদ্যা জ্ঞান নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, আর নীতিবিদ্যা মানুষের আচরণ নিয়ে আলোচনা করবে। প্রত্যেকটা বিদ্যা কিন্তু একটা সম্বন্ধে আলোচনা করবে। দেখো এর কোশ্চেনগুলো আগেই তোমরা কোশ্চেনগুলো পেয়ে যাচ্ছ, সেই কোশ্চেনগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কারণ এমন টাইপ অনেক কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসে যায়। তাই একটু ভালো করে নজর দিলে এমন টাইপ কোশ্চেনগুলো তোমাদের আর কী হবে? ভুলবে না। তাই একটু কোশ্চেনটা ভালো করে রেখে রাখো। জ্ঞানবিদ্যা বলতে আমরা প্রথমে যেটাকে মনে রাখবো সেটা হলো কিন্তু জ্ঞানকে বোঝাচ্ছে। আর সমাজবিদ্যা প্রথমে যেটা আমাদের বোঝাচ্ছে সেটা হলো সমাজকে নিয়ে আলোচনা করবে। আর তর্ক বলতে তর্কবিদ্যা, তর্ক নিয়ে আলোচনা করবে। আর যেটা মানুষের আচরণ নিয়ে আলোচনা করবে সেটাকে আমরা নীতিবিদ্যা। আমরা অনেক সময় বলি না যে এটা তার নৈতিক দিকটা আলোচনা করছি, তার নীতিবিদ্যা। নীতিশাস্ত্র হলো একটি বিজ্ঞান বা মানুষের অন্তর্নিহিত আদর্শের সাধারণ আলোচনা। এটা কে বলেছেন? নীতিশাস্ত্র হলো একটি বিজ্ঞান বা মানুষের একটি অন্তর্নিহিত আদর্শের সাধারণ আলোচনা। এটি কে বলেছেন? এটা বলেছেন ম্যাকেঞ্জি। এখানে দেখো অনেক টাইপ কোশ্চেন, এমন অনেক নাম আছে যে নামগুলো হয়তো তোমরা শোনোনি।
হ্যাঁ, তাই হয়তো মনে থাকবে না। তার আগে কিন্তু বলে রাখবো যে পারবেন, যে নামগুলো পারবে না বা নামগুলো মনে খুবই একটু কঠিন টাইপ লাগছে, যে কোয়েশ্চেনগুলো হয়তো এই নামটা আমি আগে শুনিনি, তাহলে সেগুলো কী করবে জানো তো? সেগুলো খাতায় ভালো করে লিখে রাখো সেই কোয়েশ্চেনটা। সেই কোয়েশ্চেনটা লিখে রাখো এবং যে কোয়েশ্চেনগুলোর মধ্যে তোমার একটু ভাবছো যে আমি পারছি না, সেই কোয়েশ্চেনগুলোকে একটু বেশি করে নজর দাও। দেখো আমি বলব পারবে। কারণ এর আগেও তোমরা অনেকে ইতিহাসেরও স্টুডেন্ট আছো বা অনেকে ইতিহাসে হয়তো নাই। তার আগেও তোমরা মাধ্যমিক দিয়ে এসছো, 11 দিয়ে এসছো। 11ও বলতে গেলে প্রাচ্য দর্শন নিয়ে পড়েছো ইতিহাসটা। তো সেখানে তোমাদের এমনটাই অনেক কোশ্চেন ছিল যেখানে চীন দর্শন সম্বন্ধে পড়েছিলে, চীনের ইতিহাস পড়েছিলে, সেখানে এমন নাম অনেকগুলোই ছিল। তাই তোমাদের একটু পারা উচিত এমন কিছু কোশ্চেন, এমন কিছু নাম তোমাদের পারা উচিত। তোমরা পারলে সেগুলো খাতায় লিখে রাখো এবং সেগুলোকে মুখস্থ করো। নেক্সট কোশ্চেন কি বলা আছে? ড্যাশ এর ভাষায় নীতিবিজ্ঞান হলো এমন এক শাস্ত্র যা মানুষের আচরণের ঔচিত্য বা মঙ্গলের কথা আলোচনা করে। এটি কে বলেছেন? এটা হলো ম্যাকেঞ্জি বলেছেন। ড্যাশের ভাষায় ম্যাকেঞ্জি বলেন যে নীতিবিজ্ঞান হলো এমন একটি শাস্ত্র যা মানুষের আচরণ ও মঙ্গলের কথা নিয়ে আলোচনা করেন। এর আগে এটা সম্বন্ধে তোমরা জানলে যে নীতিবিদ্যা অবশ্যই মানুষের আচরণ, তাদের যে মঙ্গল অমঙ্গল এই সমস্ত নিয়ে আলোচনা করে। তো এই কথাটা কেউ বলেছেন? ম্যাকেঞ্জিও বলেছেন। ন্যায়পরায়ণতার ওপর প্রতিষ্ঠিত রাষ্ট্রই হচ্ছে আদর্শ রাষ্ট্র। এই কথাটা কে বলেছেন? প্লেটো। ন্যায়পরায়ণতার ওপর প্রতিষ্ঠিত রাষ্ট্রই হচ্ছে আদর্শ রাষ্ট্র। এই কথাটি কে বলেছেন? প্লেটো বলেছেন। নেক্সট কোশ্চেন দেখে রাখো। ড্যাশের মতে দর্শন জ্ঞান সম্পর্কীয় বৈজ্ঞানিক বিচার। ড্যাশের মতে কে বলেন যে দর্শন আমাদের জ্ঞান সম্পর্কিত বৈজ্ঞানিক একটি বিচার? কে বলেন? কান্টের মতে দর্শন জ্ঞান সম্পর্কীয় বৈজ্ঞানিক বিচার। নেক্সট, দর্শন হলো ড্যাশের প্রতি অনুরাগ। কে বলেন? জ্ঞানের প্রতি অনুরাগ হলো আমাদের দর্শন। ফিলোসফি শব্দের বুংপ্রতিগত অর্থ কি? আমরা জেনে থাকি যে এর বুংপ্রতিগত অর্থ হলো কিন্তু জ্ঞানানুরাগ বা তত্ত্বজ্ঞান অনেক সময় বলে থাকি, বা জ্ঞানের অনুরাগ। এখানে এটা সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাবো যে জ্ঞানের অনুরাগ। ওকে, তো এখানে তাই সেটাকে সম্পূর্ণ করে বলা হয়েছে জ্ঞানানুরাগ। অধিবিদ্যা সম্ভব নয়, এই কথাটি কে বলেছেন? হিউম। অর্থাৎ অধিবিদ্যাকে অর্থহীন বলেছেন, যে অধিবিদ্যাকে আমরা সম্পূর্ণতভাবে আমরা মানতে পারবো না বা আমরা সেটাকে অর্জন করতে পারবো না অধিবিদ্যা। তো এই কথাটা কে বলেছেন? হিউম বলেন। অধিবিদ্যা সম্ভব নয়। দর্শনে যে শাখায় যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করেন তাকে কি বলা হয়? দেখো এর আগে আমি এক কোশ্চেনটা আলোচনা করলাম যে যেখানে তর্ক নিয়ে আলোচনা করবে বা তর্ক যেখানে, মানে তর্ক বলতে আমরা যুক্তি বলে থাকি। অনেক সময় তোমাদের হয়ে থাকে, দেখো তোমরা অনেক সময় তোমাদের বোন বা ভাই বা তোমার বন্ধু বান্ধবের সঙ্গে এমন অনেক সময় তোমরা তর্কে জড়িয়ে পড়ো। সে হয়তো বলবে একটা কোনো শব্দ বা কোনো একটা কথা বলছে এবং তখন তোমরা সেই কথাটিকে নিয়ে তোমরা কিন্তু একটা যুক্তি বা তর্ক নিয়ে বোঝাতে শুরু করো, বা কোনো একটা ওয়ার্ড বলেছে সেই ওয়ার্ডটাকে তুমি একটা খুব সুন্দরভাবে কিন্তু যুক্তি দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করছো। তো সেগুলি কিন্তু তর্ক বা যুক্তিবিদ্যার উপর প্রতিষ্ঠিত হয়। তাই সবসময় কিন্তু মনে রাখবে যে তর্কবিদ্যা বলতে আমরা সেটাকেই বলবো যেখানে কিন্তু যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা হবে। যুক্তি বলতে আমরা তর্ককে প্রথমে বুঝি। তাই দর্শনের যে শাখায় যৌক্তিক বৈধতা অর্থাৎ যুক্তি সম্বন্ধে আলোচনা করবো সেটাকে আমরা তর্কবিদ্যা বলে থাকি। অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছেন কে? প্লেটো। অধিবিদ্যা আমরা কোনটাকে বলে থাকি? মেটাফিজিক্সকে। তো মেটাফিজিক্স বা অধিবিদ্যা প্রথম কিন্তু আখ্যা দিয়েছেন প্লেটো। দর্শন হলো ভাষার সমালোচনা। কে বলেন? এয়ার। দর্শনকে একটা ভাষার সঙ্গে সমালোচনা বলে মনে করেছেন। কে বলেছেন? এয়ার বলেছেন। নেক্সট, দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা। এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেন কান্ট। দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা। এই কথাটি কে বলেন? কান্ট। ড্যাশ হলো চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। এখানে ড্যাশটা আমি কেটে দিয়েছি। ড্যাশ হলো চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান, যুক্তিবিদ্যা। যুক্তি বলতে আমরা কোনটাকে বুঝলাম? যুক্তিবিদ্যা বলতে প্রথমত যুক্তিবিদ্যা বলতে আমরা সেটাকেই বুঝে থাকি যেটাকে আমরা তর্ক বলে থাকি। ওকে, তাহলে যুক্তিবিদ্যা বলতে আমরা কাকে বুঝবো? না, যুক্তি বলতে আমরা তর্কবিদ্যাকে বুঝি। যেখানে যুক্তি শুরু হয় সেখানে আমরা তর্ক নিয়ে আলোচনা করে থাকি। আর অবশ্যই যেখানে আমরা যুক্তি বা তর্কের কথা সম্বন্ধে চলবে সেখানে আমাদের অবশ্যই চিন্তা নিয়ে আলোচনা করবো। কারণ আমাদের যুক্তি দিয়ে আমি তাকে বোঝাবো, তো আমার সেটা কিসের ওপর নির্ভর করবে? আমার অনুমানের উপর নির্ভর করবে। আর সেটা আমাকে জ্ঞানের ওপর নির্ভর করবে, কারণ আমার তার সম্বন্ধে জ্ঞান আছে বলেই তো আমি তাকে যুক্তি দিয়ে কথাটা বোঝাচ্ছি, বা আমার সেই সম্বন্ধে জ্ঞান আছে বলেই তো আমি তর্ক দিয়ে তাকে বোঝাবার চেষ্টা করব। আমি যদি সেই সম্বন্ধে কোনো আমার জ্ঞান না থাকে তাহলে আমি কিন্তু সেই সম্বন্ধে কোনো কিছু বলতে পারবো না। ধরো তোমার স্কুলে একজন স্যার তোমাকে একটা সম্বন্ধে কোনো কিছু একটা ক্লাসে একটা বিষয় নিয়ে তোমাকে আলোচনা করছে, সেখানে তোমার কোনো জ্ঞান নেই বা ধারণা নেই, তখন তুমি সেটা নিয়ে তুমি বলতে পারবে না বা সেটার সম্বন্ধে তুমি কোনো যুক্তি দিয়ে স্যারকে তুমি বোঝাতে পারবে না যে স্যার এটা এমন হবে বা এমন হবে।
তো তোমার যদি সেই সম্বন্ধে কোনো জ্ঞান না থাকে তাহলে তুমি এক জায়গায় চুপ করে বসে থাকবে এবং স্যারের কথাগুলো শুনবে। আর অবশ্যই তোমার যদি সে সম্বন্ধে জ্ঞান থাকে তাহলে তুমি সেই সম্বন্ধে স্যারকে বলবে যে স্যার এটা এমন হবে, স্যার বলবে হ্যাঁ এটা অবশ্যই অমনি হবে। ওকে, তাহলে সব এমনই হবে যে ড্যাশ হলো চিন্তা সম্বন্ধে বিজ্ঞান। যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যার মধ্যে অবশ্যই আমাদের কিন্তু চিন্তা থাকে। ড্যাশ দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানের সমন্বয় ও সমষ্টিগত রূপ। দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানের সমন্বয় ও সমষ্টিগত রূপ। এটি কার উক্তি? এটি বলেন পলসন। এটি কার উক্তি? পলসনের উক্তি। দর্শনের কাজ হলো ভাষা বিশ্লেষণের মাধ্যমে বাক্যের সঠিক অর্থ নিরূপণ করা। আবার বলে রাখি, দর্শনের কাজ হলো ভাষা বিশ্লেষণের মাধ্যমে বাক্যের সঠিক অর্থ নিরূপণ করা। এ কথা কে বলেন? এয়ার বলেন দর্শনের কাজটাকে। অর্থাৎ দর্শনের কাজ হলো ভাষা বিশ্লেষণের মাধ্যমে বাক্যের সঠিক অর্থ নিরূপণ করা। এটি কে বলেন? এয়ার। দেখো একটা কোশ্চেন, যে কোশ্চেনগুলো খুবই একটু বড় আছে, সেই কোশ্চেনগুলোকে আমি বারবার করে কেন বলছি না, কারণ তোমরা এই কোশ্চেনগুলোকে যদি একটু ভালো করে বারবার করে পড়ে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি তার মানেটা একটু বুঝতে পারবে। তাই সেই কোশ্চেনটা একটু বারবার করে পড়ার চেষ্টা করবে, যেগুলি পারবে না। কোন দার্শনিক বিস্ময়কে দর্শনের জনক বলা হয়? এর আগে আমরা ডেকার্টকে বললাম যে ডেকার্টকে আমরা আধুনিক দর্শনের জনক বলে থাকি, যে প্রাচ্য দর্শনের আমরা জনক বলে থাকি ডেকার্টকেই। তো আমরা বিস্ময় দর্শনের জনকও আমরা কিন্তু ডেকার্টকেই বলবো, কারণ বিস্ময় দর্শনকে, বিস্ময়বাদী দার্শনিক বা বিস্ময়কে দর্শন বলেছিলেন, বিস্ময় দর্শন বলেছেন, তিনি হলেন কিন্তু ডেকার্ট। আর সংস্কৃতিক দর্শন বলেছিলেন কিন্তু অ্যারিস্টটল। নেক্সট, দর্শনে জ্ঞানবিদ্যার প্রয়োজন নেই। এটি কে বলেছিলেন? দর্শনে জ্ঞানবিদ্যার কোনো প্রয়োজন নেই, এই কথাটা বলেছিলেন কিন্তু মার্ভিন। দর্শনে কোনো আমার কিন্তু জ্ঞানের দরকার নেই বা জ্ঞানবিদ্যা দরকার নেই। কে কথাটা বলেছিলেন? এটা মার্ভিন। আর জ্ঞানবিদ্যায় কী নিয়ে আলোচনা করা হয়? জ্ঞান নিয়ে। নেক্সট, বিজ্ঞান হিসেবে অধিবিদ্যা অসম্ভব। বিজ্ঞান হিসেবে অধিবিদ্যা অসম্ভব, কিন্তু জ্ঞানের দিগদর্শন হিসেবে অধিবিদ্যা সম্ভব। এই কথাটি কে বলেছেন? কান্ট এবং হিউম। ইনি দুজনেই বলেছেন যে বিজ্ঞান হিসেবে অধিবিদ্যা অসম্ভব। তোমাকে বিজ্ঞান তুমি নিয়ে আলোচনা করো তাহলে তোমাকে অধিবিদ্যার কোনো রকম দরকার নেই, কিন্তু জ্ঞানের দিগদর্শন হিসেবে তুমি যদি জ্ঞান দিকটি দেখতে যাও তাহলে তোমাকে অধিবিদ্যা সম্ভবত সম্ভব। এই কথাটি কে বলেন? কান্ট এবং হিউম। এই দুজন দার্শনিক এই কথাটি কিন্তু মত দিয়েছেন। দর্শন হলো সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান। দর্শন হলো সম্পূর্ণ কিন্তু ঐক্যবদ্ধ, অর্থাৎ সম্পূর্ণ ঐক্যবদ্ধ একটা জ্ঞান। দর্শন তুমি যেখানে পড়বে সেখানে কিন্তু অনেক রকমের জ্ঞান কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে, একটা গ্রুপ নিয়ে আলোচনা করা হয়। তো এই কথাটি কে বলে থাকেন? স্পেন্সার বলে থাকেন। দর্শন যে শাখায় বস্তু সত্তা নিয়ে আলোচনা করেন সেটা হলো অধিবিদ্যা। দর্শনের যে শাখায় বস্তু সত্তা নিয়ে, অর্থাৎ আমরা অনেকগুলি বিদ্যা পড়লাম, জ্ঞানবিদ্যা পড়লাম, তর্কবিদ্যা পড়লাম, নীতিবিদ্যা পড়লাম, অনেক রকম বিদ্যা পড়লাম। তো এবার আমরা ধরা যাক কিছু একটা অধিবিদ্যা বলতে, তো অধিবিদ্যাতে আমরা অধিবিদ্যা সম্বন্ধে আমরা কিছু পড়লাম না। ধরো অধিবিদ্যায় আমরা কী নিয়ে আলোচনা করবো না, অধিবিদ্যাতে বস্তুর সত্তা নিয়ে, যে বস্তুটা কীভাবে গড়ে উঠছে, বস্তুর সম্পদ কী, সেই সম্বন্ধে আলোচনা করবো। দেখো তোমরা যদি এই ভিডিওটা একটু ভালো করে স্কিপ না করে তোমরা যদি ভালো করে এটা একটু দেখো তাহলে আমি এটুকু বলতে পারবো যে এর মধ্যে তোমরা কিন্তু 60% কিন্তু তোমরা না পড়লেও তোমরা কিন্তু জানতে পেরে যাবে। 60% তোমরা এটা পড়ার দরকার নেই, তার আগেই তোমরা কিন্তু এটা সম্বন্ধে এই কোশ্চেনটা মুখস্থ হয়ে যাবে। বাকি তোমরা কিন্তু পারলে আরেকবার আরেকবার রিভিউ দেখে নেবে, ভিডিওটা আরেকবার দেখে নেবে, বা পারলে সেগুলো কিন্তু তোমরা একটা খাতায় লিখে রাখো, তাহলে তোমরা কিন্তু এই সম্বন্ধে কিন্তু এইখান থেকে আর তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। ওকে, নেক্সট, সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান দর্শনের মিলনস্থল। এই কথাটি কে বলেন? জিসবার্ট। দেখো এটাও এই কোশ্চেনটা মানে কি বলেছে না, সমাজ দর্শন সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা করছে। তো সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা করবে এবং দর্শনের মিলনস্থল, সকল দর্শন কিন্তু এখানে একত্র মিলন পায়। তো এই কথাটা কে বলেন? জিসবার্ট বলেন। নেক্সট, ক্রিটিকিউ অফ পিওর রিজন কার লেখা? এটি হলো কিন্তু কান্টের লেখা। এটি কান্টের লেখা। নিচের কোনটি দর্শনের শাখা হিসেবে গণ্য হতে পারে না? যে কোন বিষয়টি কিন্তু দর্শনে শাখা হিসেবে গণ্য হতে পারে না? দেখো এখানে অনেক রকমের শাখা দিয়েছে, যেগুলি হলো ভৌত বিজ্ঞান, অবশ্যই প্রথমেই না বলবো, নীতিবিজ্ঞান হ্যাঁ অবশ্যই হবে, অধিবিদ্যা হ্যাঁ হবে, আর কলাবিদ্যা হ্যাঁ কলাবিদ্যারও হবে। কিন্তু এখানে দেখে দেখো ভৌত বিজ্ঞান, এই ভৌত বিজ্ঞান তোমাদের কখনোই কিন্তু আমাদের দর্শন হিসাবে কিন্তু বিবেচনা নয় বা দর্শন শাখা হিসেবে বিবেচনা নয়। মেটাফিজিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অ্যারিস্টটল। ইথিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন, বা ইথিক্স শব্দটি কী শব্দ? একটি গ্রিক শব্দ। ইথিক্স শব্দটি কী শব্দ? না, ইথিক্স শব্দ হলো একটি কিন্তু গ্রিক শব্দ। কার মতে যুক্তিবিজ্ঞান ও দর্শন অভিন্ন? রাসেলের মতে যুক্তিবিদ্যাটি হলো কিন্তু ও দর্শন হলো কিন্তু অভিন্ন। কার মতে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান?
কে বলেন যে দর্শন হলো কিন্তু আমাদের জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান। ফিকেট বলেন দর্শন হলো কিন্তু আমাদের জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান। সত্য, শিবম, সুন্দর। সত্য, শিব, সুন্দর, এই তিনটি হলো মানব জীবনের চরম মূল্য। আমরা বলে থাকি না অনেক সময় এটা একটা আমরা আমরা ভগবানের নাম হিসেবে সত্যম, শিবম, সুন্দরম, সত্যম, শিবম, সুন্দরম এই কথাটি বলে থাকি। তা এই কথাটি আমাদের প্রাচ্য দর্শনে কী বলা হয়েছে, এটাকে কিন্তু আমাদের মানব জীবনের মধ্যে একটা চরম মূল্য বলে কিন্তু আমরা বিবেচনা করি। নেক্সট, অধিবিদ্যাকে ফার্স্ট ফিলোসফি কে বলেছেন? সক্রেটিস। সক্রেটিস বলেন যে এই অধিবিদ্যাই হলো বা অধিবিদ্যা বা মেটাফিজিক্সই হলো কিন্তু আমাদের প্রথম ফিলোসফি। ফিলোসফির মধ্যে প্রথম হলো কিন্তু এই অধিবিদ্যা বা মেটাফিজিক্স। দেখি ফার্স্ট ফিলোসফি বলে কে আখ্যা দিয়েছেন, তিনি হলেন কিন্তু সক্রেটিস। দর্শনের যে শাখায় জ্ঞানের স্বরূপ, সম্ভাবনা, প্রাকৃতি নিয়ে আলোচনা করে তা হলো জ্ঞানবিদ্যা। একটু আগেও আলোচনা করলাম এটা সম্বন্ধে যে দর্শনের যে শাখায় জ্ঞানের সম্বন্ধে আলোচনা করবে অবশ্যই তুমি সেটা কিন্তু জ্ঞানবিদ্যা লিখে দেবে। এমন টাইপের কোশ্চেন তোমাদের দেখো একটি কোশ্চেনকে অনেকবার কিন্তু ঘুরিয়ে দিয়েছি। তো সেই কোশ্চেনগুলো যদি ঘুরিয়ে পড়লে তোমাদের এখান থেকে আর তেমন কোনো কিন্তু ডাউট থাকবে না, তাহলে সেগুলি সম্বন্ধে কিন্তু তোমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আজকে টোটাল 50টা কোশ্চেন আমার ছাড়া কথা ছিল, তার মধ্যে আমি 58টা বেশ আর 8টা কোশ্চেন আমরা আলোচনা করে দিলাম। এই নেক্সট ভিডিওতে তোমাদের আরও বেশ কিছু এই কোশ্চেন আমার আছে, আরও 50টি কোশ্চেন নিয়ে আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করব। তার আগে বলবো যে এখান থেকে তোমরা এই কটা কোশ্চেন করলেই তোমরা অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে। তার আগে তাও বলে রাখি যে যত বেশি কোশ্চেন তোমরা লড়াচড়া করবে বা কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করবে তত তোমাদের বেশি লাভ, তত তোমরা কিন্তু আরও বেশি সম্বন্ধে জানতে পারবে। এই ধরো এখানে বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো কিন্তু আমরা বারবার ঘুরিয়ে দিয়েছি। তো এমনও কোশ্চেন যেগুলো থাকবে যেগুলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আলোচনা হবে, সেগুলো তোমরা কিন্তু আমি পরীক্ষায় তোমাদের যেহেতু এমসিকিউ অনেক সময় ঘুরিয়ে দিতে পারে, বা তাই তোমাদের সেই সম্বন্ধে একটা ধারণা নিয়ে আসার জন্য তোমাদের বারবার করে বলবো যে আমার চ্যানেলটি ফলো করে রাখো। আর সেখানে তোমাদের যে ভিডিওগুলো আমরা ছাড়বো সেই ভিডিওগুলোতে অবশ্যই তোমাদের কোনো উপকারিতা পাওয়া যাবে, এবং আমরাও কিন্তু বেশ কিছু কোশ্চেনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আলোচনা করি যেগুলো তোমাদের উপকারিতার জন্য। তবে হ্যাঁ, তোমাদের আমার চ্যানেলে বেশ কিছু কয়েকদিন তেমনভাবে ভিডিও আমরা আপলোড করতে পারছি না, তবে এবার নিশ্চয়ই আপলোড হবে। কয়েকদিন খুব চাপের মধ্যে ছিলাম, হ্যাঁ, তো তাই ভিডিও তেমনভাবে কিন্তু ছাড়া হয়নি। এবার হয়তো তোমরা ভিডিও ঠিকমতো পেয়ে যাবে ফিলোসফি সম্পর্কে। তো ফিলোসফি সম্পর্কে তোমাদের ক্লাস 11-এর আর ফার্স্ট ইউনিটে বেশ কয়েকটি চ্যাপ্টার বাকি আছে, সেইখান থেকে তোমাদের সেই ভিডিওগুলি আলোচনা করে দেবো পরীক্ষা আগেই। আর সেকেন্ড ইউনিটও মোটামুটি কিন্তু কমপ্লিট করে দেবো। আমরা ফার্স্ট ইউনিট তেমনভাবে আলোচনা করছি না, কারণ ফার্স্ট ইউনিট তোমাদের প্রায় সিলেবাস শেষ হয়ে দিয়েছি। সেখান থেকে তোমাদের তেমনভাবে কিন্তু জানার কোনো বিষয় নেই। হ্যাঁ, তাও কিন্তু তোমাদের যে শাখাগুলি আছে সেই শাখাগুলি থেকে বেশ কিছু দর্শন নিয়ে আমরা বলেছিলাম যে এমসিকিউ নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের যত বললাম আগে যত কোশ্চেন নিয়ে ঘাঁটবে তত তোমাদের লাভ হবে। তো তার থেকে কোনো কোশ্চেন আসতেই পারে, অবশ্যই আসতে পারবে, কারণ ন্যায় দর্শন থেকে এমন কোনো কোশ্চেন আসতে পারে যেখান থেকে হয়তো আমি যে কোশ্চেনগুলো দিয়েছি তার মধ্যে হয়তো আরও প্লাস বাইরে কিছু কোশ্চেন দিতে পারে। তাই শাখা থেকে নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তোমাদের সিলেবাসটা শেষ করে দিই, আমরা তারপর ভিডিও নিয়ে আপলোড করব। সেকেন্ড ইউনিটটা মোটামুটি আমার 3 থেকে 4টা ক্লাস পেলেই আমরা সেকেন্ড ইউনিট তোমাদের শেষ করে দেবো সম্পূর্ণ। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। এটা তোমাদের বলা দরকার নেই, অবশ্যই তোমরা জানো। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। অবশ্যই তোমরা যদি গ্রুপে জয়েন হতে চাও, আমার ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপে জয়েন হয়ে দাও। এবং আমার ফেসবুক পেজেরও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজও কিন্তু অবশ্যই কিন্তু জয়েন হতে পারো। সেখানে বিভিন্ন তোমাদের কোশ্চেন কিন্তু আপলোড করলে বা কোশ্চেন ছাড়লে আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দর্শন সম্পর্কিত যে কোনো কোশ্চেন আমাকে অবশ্যই তোমরা জানাও গ্রুপে, আমি অবশ্যই তোমাদের কিন্তু সাহায্য করার চেষ্টা করব। ওকে, মোটামুটি আজকে এই কটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আবার নেক্সট ভিডিও নিয়ে আমরা নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা, তাহলে আজকে এইটুকুই। অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আমরা আবার আলোচনা করব। তার আগে সকলকে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। হ্যাঁ, আমার পরিবার খুবই ছোট, তাই তোমাদের সাপোর্টে কিন্তু যাতে পরিবারটা একটু বড় হয়, তাই তোমাদের সাপোর্টে কিন্তু আমি আরও কিন্তু মোটিভেশন পাবো, যাতে আমি তোমাদের আর আগের দিন কোনো কিছু তোমাদের জন্য কিছু করে যাওয়ার। তাই অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকো, যাতে তোমাদের জন্য কিছু একটা করতে পারি। তাহলে আজ এইটুকুই, আবার নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করব, আবার দেখা হবে। সকল ভালো থাকো, সুস্থ থেকো।